মাটির তলায় শুয়ে থাকলেও কিন্তু তুলে নিয়ে চলে যাবে। আর তৃণমূল নেই সরকারে, এটা মনে রাখতে হবে। ধারণা করা হচ্ছে যে তৃণমূলে যেহেতু সব নেতারাই মোটামুটি দুর্নীতিগ্রস্ত, এবং তারা যদি ধরা পড়েন, বলা হচ্ছে ধরা পড়বে, তাহলে জেলখানায় কি আদৌ এদের জায়গা হবে? মানে জেলে কি এত জায়গা? আমার তো মনে হচ্ছে না, নতুন জেল খুলতে হবে অবিলম্বে। সেই জেলের রং অবশ্যই নীল সাদা হবে না, একটা জেলখানা খুলতে হবে। কারণ যেভাবে তৃণমূলের টপ ধরা পড়ছে, তারও তো নিচের দিকে বটম তো যাওয়া বাকি। সবকটা ধরা পড়লে না পুরো জেলখানা ভর্তি হয়ে উঠছে বাইরে চলে আসবে। তো আমার মনে হচ্ছে অবিলম্বে প্রতিটি জেলায় একটা করে এক্সট্রা জেল খোলা দরকার আছে। কারণ এগুলো যে হারে চুরি করেছে, সবকটা চোরকে ধরে জেলে পুরতে গেলে জেলখানা জায়গা কমে যাবে। ফলে খুব সমস্যা। আগামী দিনে জেল খাতে বেশ কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে নতুন নতুন জেলখানা খোলা যায় আর কি। হাই সিকিউরিটি জেল কিছু খুলতে হবে সব জেলাতেই। আচ্ছা, এই যে গল্পজাটা ধরা পড়লো, তার বাড়ি থেকে দেখা যায় 24 রাউন্ড কার্তুজ উদ্ধার হলো, কি বলবেন? আর সে তো অধ্যাপনা করে শুনতাম আইএসআইতে, সে আবার একজন ডাক্তারও বটে। তো বাড়িতে সে গুলি কি নিয়ে কি করছিল, তো অদ্ভুত ব্যাপার। বাড়িতে 24 রাউন্ড গুলি মানে কার্তুজ, তা বন্দুকটা কোথায়? বন্দুক ছাড়া কেউ কার্তুজ তো রাখে না, তাহলে নিশ্চয়ই বন্দুকটা কোথাও আছে। এই ব্যাপারে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করার দরকার আছে। আর সবচেয়ে বড় কথা, যে লোকটির নাম করলে যথেষ্ট বয়স্ক লোক, তাকে তো আর বাচ্চা ছেলে বলা যায় না। প্রথম থেকেই যেভাবে একটা ঘৃণার পরিবেশ ছড়াচ্ছিল, এটা গোটা সমাজটাকে বিষাক্ত করে দিচ্ছিল। একটা জিনিস বুঝতে পারছিল না, যে বারবার এখানে বাঙালি অবাঙালির এই বিরোধিতা করতে গিয়ে সে একটা বাঙালি অবাঙালিদের মধ্যে একটা কুৎসিত লড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছিল। এবং সবচেয়ে সমস্যা হচ্ছে যে যদি এমন হয় যে ধরা যাক এখানে কোনো অবাঙালির ওপর আক্রমণ হলো, তাহলে লাখো লাখো বাঙালি বাইরে চাকরি করে, তাদের ওপর যদি আক্রমণ হতো, তাহলে কিন্তু পশ্চিমবাংলার অর্থনীতি এবং সমাজের ওপর তার মারাত্মক প্রভাব পড়তে পারত। ওরা কিন্তু ওই দিকে নিয়ে যাচ্ছিল। আমি জানি না, ভালো করে তদন্ত করে দেখার দরকার যে ওরা পেড হতো কার দ্বারা, কে টাকা দিত ওদের। এবং বিভিন্ন জায়গায় তাদের সংগঠন ছড়িয়েছিল। এটা ঠিক যে এরা হচ্ছে তৃণমূলের ফ্রিঞ্জ গ্রুপ, তৃণমূল এদের টাকা পয়সা দিয়ে কাজে লাগাতো, কিন্তু এরা কেউ বাচ্চা ছেলে নয়। এবং ওরা যে খেলাটা খেলছিল অত্যন্ত বিপজ্জনক। এরা মানে বাঙালি অবাঙালিদের মধ্যে একটা লড়াই বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছিল, যাতে বাঙালিরা আরও কোণঠাসা হয়ে পড়ে এবং এখানে চলে আসে, এবং তারপর আলটিমেটলি একটা পশ্চিম বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যায়। এটা কিন্তু বহুত মানে কি বলবো, একটা বড় ষড়যন্ত্র পরিকল্পনারই একটা অংশ। আমি মনে করি এটা ভালো করে তদন্ত করে দেখার দরকার আছে। আচ্ছা, এই যে অনেক সময় বলা হতো যে বিজেপি একটা বাঙালি বিরোধী দল, এক সময় বলা হতো, তাই গর্গ চ্যাটার্জি কি মানে তুলনামূলকভাবে এই মন্তব্যগুলো করতো এই ঘটনাকে প্রমাণ করার জন্য, কি বলবেন? সেটা বলতে পারবো না তাকে কি কাজে লাগানো হয়েছিল, কিন্তু বিজেপি বাঙালি বিরোধী দল এই কথাটা যারা বলে তারা অ্যাবসলিউটলি মূর্খ, অশিক্ষিত। আরে বিজেপি এসেছে জনসংঘ থেকে, জনসংঘের নাম পাল্টে বিজেপি হয়েছে। আর জনসংঘের প্রতিষ্ঠাতার নাম কি? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেয়ে বড় বাঙালি কি তৃণমূলের লোকজন হয়ে গেল নাকি? এরা জানে না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ইংরেজি নিয়ে পড়াশুনো করতেন, তার অনার্স ছিল ইংরেজিতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় যখন পোস্ট গ্রাজুয়েট চালু হলো, বাবার নির্দেশে তিনি পোস্ট গ্রাজুয়েট বাংলায় পড়েছিলেন। এরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাঙালিয়ানা শেখাবে, শ্যামাপ্রসাদের দলকে বাঙালিয়ানা শেখাবে। আর সবচেয়ে বড় কথা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই মানুষ যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রবীন্দ্রনাথকে আবেদন জানিয়েছিলেন বাংলায় বক্তব্য রাখার জন্য। কলকাতার ইতিহাস, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেই প্রথম সমাবর্তনে বাংলায় একজন বক্তব্য রেখেছিলেন। এই কথাগুলো অশিক্ষিতের দল জানে। আসলে এরা তো একটাই জানে কিভাবে টাকা চুরি করতে হয়। চোরের দল যদি পড়াশুনো না করে ক্ষমতা হাতে পেয়ে যায়, তাই যা হয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কি আর হবে? এর আগেও একজন নেতাকে দেখা গেছে যে কার্তুজ নিয়ে বিমানে উঠতে গিয়ে সে ধরা পড়েছে। মানে তৃণমূল যে নেতারা, এরা কার্তুজ নিয়ে এত সহকারে পলায়নের উদ্দেশ্য কি? এরা কার্তুজ নিয়ে পালাচ্ছে, বন্দুক নিয়ে পালাচ্ছে, বোমা নিয়ে পালাচ্ছে, সোনা দানা নিয়ে পালাচ্ছে, বিদেশ থেকে সোনা পাচার করছে। ফলে সব মিলিয়ে এরা নানা ধরনের চুরি, নানা ধরনের চিটিংবাজি, সব ইনোভেটিভ ভাবনা চিন্তা এরা বার করেছিল আর কি। নানাভাবে চুরি করবে, নানাভাবে চিটিংবাজি করবে, এটাই ছিল এদের প্রধান লক্ষ্য। একদল চোর, যা হয় তাই হয়েছে, আর কি হবে? গোটা সমাজটাকে চোর বানিয়েছে, চোর বানানোর চেষ্টা করেছে। ঈশ্বরকে ধন্যবাদ যে সমাজের অধিকাংশ মানুষ তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে এরা কিন্তু গোটা সমাজটাকে নষ্ট করেছে, তাই এদের ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা, যে তৃণমূলের স্বচ্ছ কিংবা খারাপ সমস্ত ভাবমূর্তি যে নেতারা আছে, তারা এখন বিজেপির দরজায় দেখা যাচ্ছে কড়া নাড়ছে, তারপর তাদের ভবিষ্যৎ কি হবে? মানে আপনারা কি দলে নেবেন? কেন নেব? তো বলেই তো দেওয়া হয়েছে যে ওদের দলে নেওয়া হবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেদিন আমরা জিতলাম বেলা 12টার
থেকে হঠাৎ করে অনেকে কিন্তু বিজেপি হওয়া শুরু হলো। ফলে ওদের বলে দেওয়া, সবাইকে একদম বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের আর দরকার নেই, আমাদের যে মানুষগুলো জীবন দিয়ে বাড়ির মহিলাদের সম্মানকে বাজি রেখে তারা ভারতীয় জনতা পার্টি করেছিল এবং ভারতীয় জনতা পার্টিকে যারা ক্ষমতায় এনেছে তারাই আমাদের দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং এই বাইরের ভাড়াটে সৈন্যর আমাদের কোনো দরকার নেই। ভাড়াটে সৈন্য দিয়ে খুব একটা যুদ্ধ জেতাও যায় না। কেউ আমাদের সমর্থন করলে করতে পারে, কেউ আমাদের ভোট দিলে ভোট দিতেই পারে, কিন্তু সাংগঠনিকভাবে মানে দল চালানো, নেতৃত্ব তৈরি করা, তাতে তৃণমূলের এই ক্রিমিনালদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, রাজ্যের বিভিন্ন পুরসভা পঞ্চায়েতগুলো দেখা যাচ্ছে যে অকেজো হয়ে পড়ছে, কাউন্সিলররা কাজ করছেন না, বিভিন্ন জায়গায় অধিকাংশ আবার পালিয়েও যাচ্ছে বা মানুষকে দেখা যাচ্ছে লুকিয়ে আছেন। তারপরে পুরসভার ক্ষেত্রে বিজেপির ভাবনা কি রয়েছে? এরা কেমন কাউন্সিলর যে লুকিয়ে আছে? লুকিয়ে আছে মানে নিশ্চয় অন্যায় কিছু করেছে। আরে কাউন্সিলরদের গিয়ে গিয়ে দেখো, প্রত্যেকটা কাউন্সিলর, অধিকাংশ কাউন্সিলর তৃণমূলের, একসময় বিড়ি খেত, এখন 555 খায়। একটা ভাঙা সাইকেল জুটতো না, এখন পোজেরও গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। ফলে এখন এই অবস্থা দাঁড়িয়েছে আর কি। ওই ভয় পেয়েছে, লোকজন পালাচ্ছে, যখন লোকজন তাড়া করছে পালাচ্ছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চায়েত বা পুরসভা যদি অ্যাক্টিভ না হয়, সরকারের উন্নয়ন পরিকল্পনা আটকে যাবে। কারণ সরকারের উন্নয়ন সংক্রান্ত অধিকাংশ কাজ কিন্তু থ্রু পঞ্চায়েত বা পুরসভা হয়ে থাকে বা কর্পোরেশন। সেটা যদি অকেজো হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে সরকারের উন্নয়ন ধাক্কা খাবে। সুতরাং সরকার এ নিয়ে অ্যালার্ট আছে এবং আগামী দিনে কি করা যায় সেটা অতি দ্রুত সে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সামনে পুরসভা নির্বাচন আসছে, কি বলবেন? পুরসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষরা নির্বাচনে লড়াই করবে, জিতবে এবং পুরসভাগুলো আবার উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হবে, এটুকু আমরা মানুষকে আশ্বাস দিতে পারি। সেকেন্ড যে ক্যাবিনেটের বৈঠক হলো তাতে দেখা যাচ্ছে অভয়া সহ সমস্ত নারী নির্যাতনের যে ফাইল খুলবে সেটা ধারণা করা হচ্ছে। তার মানে সরাসরি কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আইনের হাত এগিয়ে যাচ্ছে, কি বলবেন? এখন আগামী দিনে মানে মন্ত্রিসভা বৈঠকে কি হবে আমি তো আগে থেকে বলতে পারবো না, এবং সেটা বলাটা শোভনীয় নয়, কারণ মন্ত্রিসভার নিজস্ব এজেন্ডা থাকে, বাইরে থেকে এভাবে বলা যায় না। কিন্তু আমি মনে করি সাধারণ মানুষ হিসেবে, তোমার প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে নিই, এটা হচ্ছে যে অভয়ার মা কিন্তু মনে করছে তিনি বিচার পাননি। তার মেয়ের এইরকম ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং তার উপর নিগ্রহ, তার শারীরিক নির্যাতন, তার সঠিক বিচার হয়নি। সঠিক বিচার হয়নি কারণ সিবিআইকেও কানা করে দেওয়া হয়েছিল, সিবিআইয়ের হাতে কেসটা তুলে দেওয়া হলো, অথচ বডিটাকে তার আগে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এটা একটা আমার ধারণা বড় ষড়যন্ত্রের অঙ্গ, যেখানে বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো কারণ ওই বডি না থাকলে সিবিআই এক পা এগোতে পারবে না। এক মুঠো ছাই দিয়ে তদন্ত হয় না, তার বডিটা থাকলে তদন্ত হতো। তার বাবা মা যখন পুলিশের হাতে পায়ে ধরে কেঁদেছে যে আমার মেয়ের মৃতদেহটা দেখতে দাও, দেখতে দেওয়া হয়নি, তারপর সোজা নিয়ে গিয়ে বার্নিং ঘাটে পুড়িয়ে দেওয়া হলো। তাহলে পানিহাটির চত্বরে তৎকালীন যিনি বিধায়ক এবং তৃণমূলের মাতব্বরদের কী ভূমিকা আছে খুঁজে বার করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একসময় বলেছেন যে আমি রাত 2টো অবধি থেকে মনিটরিং করেছি। তাহলে এই মৃতদেহটাকে পুড়িয়ে ফেলার ক্ষেত্রে তাঁর কি ভূমিকা সেটাকে তদন্ত করে দেখতে হবে। সুতরাং আগামী দিনে এগুলো তদন্ত করে দেখার দরকার, কে বডিটাকে পুড়িয়ে ফেললো, কেন পুড়িয়ে ফেলা হলো, কারণটা কি, এবং এই যে ইল মোটিভ সেটা আমাদের ভালো করে বিবেচনা করে দেখার দরকার আছে। আচ্ছা, যে প্রথম যে ক্যাবিনেট বৈঠক হলো তারপরেই দেখা গেল যে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেফতার হলো, মানে একদম রোল ব্যবসায়ী থেকে এত বিলাসবহুল সম্পত্তির মালিক, কি বলবেন? না, ক্যাবিনেটের বৈঠকের সঙ্গে সুজিত বসু গ্রেপ্তারি কোনো সম্পর্ক নেই। সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। এখন সুজিত বসু রোল বিক্রি করে এখন 1000 কোটি টাকার মালিক। এখন রোল কেউ বিক্রি করতেই পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই, এবং যারা রোল বিক্রি করে তারা যদি মাথা উঁচু করে রোল বিক্রি করে যথেষ্টই ভালোই। তো সব পেশাই ভালো, পেশা যদি সে সৎভাবে করে, আমি সেই পেশাকে খারাপ পেশা বলি না, তাই রোল বিক্রি করা খারাপ আমি বলবো না। কিন্তু এই সুজিত বসুর ইতিহাস যদি তুমি ঘাঁটো, দেখবে যে ইনি একজন কৃতবিদ্য ব্যক্তি। একসময় সিপিএমে ঢুকলেন, সুভাষ চক্রবর্তী খুব ঘনিষ্ঠ হলেন, তারপর ওই অঞ্চলে দাপাতেন। উনি ভেবেছিলেন রোল বিক্রি করে জীবন কেন শেষ করবেন, আরও উপরের দিকে উঠবেন। তারপরে যখনই সুযোগ বুঝলেন সুভাষ চক্রবর্তীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে এলেন, পালিয়ে এসে তৃণমূলে ঢুকলেন, এমএলএ হলেন। তারপর ওই অঞ্চলে বেশ তার প্রভাব এলাকা বাড়তে শুরু করলো। তারপরে তৃণমূল ক্ষমতায় আসার পরে তিনি মন্ত্রী হলেন, আবার পুরসভার চেয়ারম্যান হলেন, ভাইস চেয়ারম্যান হলেন। ভালো করে ভেবে দেখো, রাজ্যের মন্ত্রী সে আবার পুরসভায় ভাইস চেয়ারম্যান।
মানে রাজ্যের মন্ত্রী কোন স্ট্যাটাসে, আবার আমি পুরসভার ভাইস চেয়ারম্যানের স্ট্যাটাস খারাপ বলছি না, কিন্তু মন্ত্রী আবার গিয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান হবে, এটা ভূভারতে দেখেছিলে? ওটা সুজিত বসু বা এরকম অনেকে করে দেখিয়েছিল। কারণ একটাই, ওই অঞ্চলটা ছাড়তে চায়নি। কেন ছাড়তে চায়নি? কারণ ওখানেই তো পয়সার খেল আছে, এবং ওই অঞ্চলে যারা ওখানে টাকা পয়সা তুলতো, ফ্ল্যাট স্কোয়ার ফিট পিছু টাকা তুলতো, বেআইনিভাবে ফ্ল্যাট 4 তলা স্যাংশন 7 তলা পারমিশন আনিয়ে দিত, সেগুলোর পেছনে এই সুজিত বসুর মদত ছিল এবং প্রত্যক্ষভাবে কাজ করেছে। তার সঙ্গে রেড চার্ট বেঁধে দিয়েছিল। পুরসভায় সাফাই কর্মী নিয়োগ করতে গেলে কত টাকা, গ্রুপ সি নিয়োগ করতে গেলে কত টাকা, যেন দোকানে জিনিস কিনতে গেলে এরকম রেড চার্ট থাকে, ও রেড চার্ট করে দিয়েছিল। অর্থাৎ তৃণমূল খুঁজে খুঁজেই রত্নদের নিয়ে এসেছিল আর কি। এরা তো প্রত্যেকটা নিজেরা চোর, তারা সিলেক্ট করেছিল চোর, আর এটা হচ্ছে রেডিমেড চোর। কারণ ওর সিপিএম এর আমলে চুরি করেছে, একদম রেডিমেড জিনিস, আর ট্রেনিং দিতে হয়নি, সমস্ত তার টেকনিক্যাল নো হাউ নিয়ে তৃণমূলে ঝাম মেরেছে এবং সেখানে চুরি শিখিয়েছে, নিজে চুরি করতে শুরু করেছে। মানে ওই রতন চেনে বলে, ঠিক সেরকম চোরে চোর চেনে। তা তৃণমূল একটা চোরের চিনেছে চোরকে, কি করা যাবে? গোটাটা চোরের রাজত্ব হলে যা হবে তাই হয়েছে। একদম শেষ প্রশ্ন আসি, বর্তমান যে পশ্চিমবঙ্গের রাজনীতি, তাতে সব থেকে বড় এখন চ্যালেঞ্জটা কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অনেকগুলো চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ তো নয়, গোটা পশ্চিমবঙ্গে যেখানে তাকেই চারিদিকেই চ্যালেঞ্জ। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রশাসনকে শক্তপোক্ত করা, একটা শক্ত প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তা নইলে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হয়ে যাবে এবং মানুষের চোখে রাষ্ট্র অবৈধ বলে পরিগণিত হবে। তাই রাষ্ট্রের বৈধতার জন্য আমি মনে করি যে যেটা দরকার, একটা কঠোর প্রশাসনিক ব্যবস্থা, যে প্রশাসন হবে নিরপেক্ষ, যে প্রশাসন হবে নৈর্ব্যক্তিক, সে সকলের জন্য কাজ করবে। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে মানুষের হাতে কাজ তুলে দেওয়া। এই পশ্চিম বাংলা এমন একটা দিন ছিল 50 বা 60-এর দশকে, উত্তর ভারতে একটা কথা ছিল যে ছেলে পড়াশুনো করছে না, ওকে কলকাতা পাঠিয়ে দাও, কাজ করে খাবে। অর্থাৎ মানে কাজ পাচ্ছে না, কলকাতা পাঠাও, এটাই ছিল বিহার উত্তরপ্রদেশে একটা কমন কথা। ওরা হিন্দিতে কি এটা বলে আমারও তো মনে নেই, যে কাজ পাচ্ছে না কলকাতা পাঠিয়ে দাও, কলকাতায় কাজ পেয়ে যাবে। তখন গোটা ভারতবর্ষের মানুষ কলকাতায় আসতো কাজ করতে, আর এখন পশ্চিমবাংলা সে হচ্ছে সবচেয়ে বড় পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার, সে অপরকে পরিযায়ী শ্রমিক সাপ্লাই করে। এই লজ্জা থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। সেটা করতে গেলে দীর্ঘদিন ধরে একদম 67 থেকে যুক্তফ্রন্টের আমল থেকে এখানে কায়দা করে শিল্পগুলোকে ধ্বংস করা হয়েছে, শিল্পপতিদের মেরে তাড়ানো হয়েছে, কম্পিউটার ঢুকতে দেয়নি। তারপরে বিশৃঙ্খল পরিস্থিতিতে যারা মানে উদ্যোগপতি তারা আসেনি, এখানে বিনিয়োগ হয়নি। সেই সিপিএম যখন 77 থেকে একদম 2011 অধিকাংশ শিল্পপতি বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল মমতা ব্যানার্জি এসে একটা নতুন দিশা দেখাবে। দেখা গেল সিপিএম যেখানে শেষ করেছিল ওইখানে একদম ঝাঁপিয়ে পড়লো মমতা ব্যানার্জি। ওরা যা করেছিল তোলাবাজি, তার চতুর্গুণ তোলাবাজি শুরু করলো। শিল্পপতি যারা এসেছিল পালাই রব হয়ে পালিয়ে গেল। উপরন্তু টাটাকে যেভাবে তাড়ানো হয়েছিল তাতে কোনো শিল্পপতির আর ভয় মানে আতঙ্ক ছিল যে আর পশ্চিমবাংলায় কেন আসবে। অনেকেই বলতো আরে মুঝকো কে পাগলা কুত্তা কাটা পশ্চিমবাংলায় যায়গে। তো এই অবস্থায় পশ্চিমবাংলা পড়ে গেছে। সেখান থেকে পশ্চিমবাংলাকে বার করে আনতে হবে, বিনিয়োগ আনতে হবে এবং তার জন্য কঠোরভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, পুলিশ প্রশাসন, যে পুলিশ মাথায় ফাইল দিয়ে মাথা বাঁচায় সেই পুলিশের চাকরি করার দরকার নেই, তারা সেই টেবিলের তলায় থাকুক। সেগুলোকে সবকটাকে ভলেন্টারি রিটায়ারমেন্ট দিয়ে যোগ্য পুলিশ নিয়োগ করতে হবে, যারা সঠিকভাবে মানুষের পাশে দাঁড়াবে, অযথা মানুষকে পিটবে না। দুদিন আগে দেখেছিলে তো বারুইপুরে একজন বিজেপি প্রার্থীকে বেধড়ক পেটা দিয়ে গিয়ে এবার চাকরিটি গেছে, সাসপেন্ড হয়ে গেছে। এই পুলিশ আমাদের দরকার নেই। পুলিশ মানুষের পাশে থাকবে এবং পুলিশ এমন হবে যাতে মানুষ ভরসা পায় আর এরা ভয় পায়, যারা ক্রিমিনালরা ভয় পায়। একসময় উত্তরপ্রদেশে ছিল পুলিশ অফিসাররা ক্রিমিনালদের দেখলে থানায় ঢুকে দরজা বন্ধ করে দিত, আর এখন সেই ক্রিমিনালরা গলায় প্লাকার্ড ঝুলিয়ে বলে মারবেন না, আমি সারেন্ডার করতে এসেছি। পশ্চিমবাংলা সেরকম প্রশাসন করা হবে, পুলিশকে ভয় পাবে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা যদি হয়ে যায় পশ্চিমবাংলার উন্নতি অতি দ্রুত হবে। ধন্যবাদ।